হ্যালো এভরিওয়ান, আজকের এই স্পেশাল স্টাডি সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আজকের গাইড। সামনেই যেহেতু পরীক্ষা, তাই আমাদের আজকের ফোকাসটা একদম পিন পয়েন্ট করা বল, শক্তি এবং পরিবেশ। এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো আমরা আজ এমনভাবে ক্লিয়ার করব যেন পরীক্ষার হলে কনফিডেন্সের সাথে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায়। খাতা কলম নিয়ে রেডি তো? চলো বিজ্ঞানের এই টপিকগুলো একদম জলের মতো সহজ করে। আজ আমরা কি কভার করতে যাচ্ছি। প্রথমে স্থিতি, গতি ও বল, এরপর শক্তির রূপান্তর, পরিবেশের শক্তির প্রবাহ, ঘর্ষণ এবং সবশেষে ব্রেন ওয়ার্ম আপের জন্য থাকছে একটা দারুণ র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্ব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম টপিক স্থিতি, গতি ও বল, অর্থাৎ চলাচলের একেবারে বেসিক ধারণা। আমাদের চারপাশে তাকালে আমরা কি দেখি? কিছু জিনিস একদম চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেমন ধরো রাস্তার ধারের গাছপালা বা বাড়িঘর, এগুলো হলো স্থির বস্তু। আবার কিছু জিনিস সমানে নড়াচড়া করছে, যেমন চলন্ত গাড়ি বা উড়ে যাওয়া পাখি, এগুলো হলো গতিশীল বস্তু। কিন্তু পরীক্ষার জন্য একটা দারুণ ট্রিক মনে রাখবে, স্থিতি বা গতি কিন্তু সবসময় আপেক্ষিক। মানে ধরো তুমি চলন্ত ট্রেনে বসে আছো, তোমার সামনের সিটে বসা মানুষটাকে তোমার স্থির মনে হবে, তাই না? কিন্তু ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকা কেউ যদি তোমাদের দেখে, তার কাছে কিন্তু তোমরা দুজনে গতিশীল। মজার না ব্যাপারটা? এইবার আসি এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টে, বল বা ফোর্সের সংজ্ঞা। দেখো, কোনো স্থির জিনিস এমনি এমনি চলতে শুরু করে না, আবার চলন্ত জিনিসও নিজে থেকে থামে না, বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। এই যে কিছু একটা প্রয়োগ করা হচ্ছে, এটাই হলো বল। সংজ্ঞায় আর একটা জরুরি কথা আছে, বল প্রয়োগ করে বস্তুর আকার বা আয়তনও কিন্তু বদলে দেওয়া যায়। পরীক্ষার খাতায় এই পয়েন্টগুলো ঠিকঠাক লিখতে পারলেই একদম ফুল মার্কস পকেটে। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানলাম। এবার একটা ছোট্ট ব্রেন টেস্ট হয়ে যাক। বিজ্ঞানের যে কোনো জিনিস মাপার জন্যই তো একটা নির্দিষ্ট একক বা ইউনিট থাকে, রাইট? তোমরাই বলো তো, এসআই পদ্ধতিতে বলের একক কি হতে পারে? একটু ভেবে দেখো তো। একদম ঠিক ধরেছ, উত্তরটা হলো নিউটন। এখানে পরীক্ষার জন্য আর একটা দারুণ এমসিকিউ টিপস দিয়ে রাখি। কিছু কিছু বল প্রয়োগ করতে কিন্তু দুটো জিনিসের ছোঁয়া লাগার দরকারই হয় না। যেমন ধরো চুম্বকের আকর্ষণ বা পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর এই যে আকর্ষণ বল, সেটাকেই তো আমরা ওজন বলি, তাই না? আর মনে রাখবে, এই ওজনের এককও কিন্তু ওই নিউটনই। আমাদের দ্বিতীয় টপিক শক্তির রূপ ও রূপান্তর। সহজ কথায়, কাজ করার সামর্থ্য। বল প্রয়োগ করে তো আমরা কাজ করি, আর এই কাজ করার ক্যাপাসিটিটাই হলো শক্তি। শক্তিকে মূলত আমরা দুটো ফর্মে দেখি। একটা হলো গতিশক্তি, মানে কোনো জিনিস গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য পায়। যেমন ধরো প্রচণ্ড ঝড়ে যে গাছপালা ভেঙে যায়, সেটা কিন্তু বাতাসের ওই গতিশক্তির জন্যই। আরেকটা হলো স্থিতিশক্তি। এটা হলো কোনো বস্তুর অবস্থান বা আকার বদলানোর কারণে তার ভেতরে যে শক্তিটা জমা হয়, ওই যে উঁচুতে আটকে রাখা জল বা দম দেওয়া স্প্রিং। আর হ্যাঁ, এই স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একসাথে বলা হয় যান্ত্রিক শক্তি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিজ্ঞানের একটা ইউনিভার্সাল নিয়ম হল শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ শক্তিকে তুমি কখনোই তৈরি বা ধ্বংস করতে পারবে না। এটা শুধু এক রূপ থেকে আরেক রূপে বদলে যায়। শীতকালে যখন আমরা দুহাত ঘষি, হাত গরম হয়ে যায়, তাই না? এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে বদলে যাচ্ছে। আবার পোড়া চুনে জল দিলে যে তাপ বের হয়, সেটা হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর। আর সুইচ দিলে যখন ফ্যান ঘোরে, সেটা হলো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট। শক্তির রূপান্তর থেকে কিন্তু ব্রড কোয়েশ্চেন প্রায়ই আসে। তো চলো আরেকটা কুইজ হয়ে যাক। তীর ছোড়ার আগে যখন ধনুকের দড়িটা একদম টান টান করে বাঁকানো হয়, তখন ওই আকৃতি পরিবর্তনের কারণে ধনুকের মধ্যে ঠিক কোন শক্তিটা জমা হয়? একদম পারফেক্ট, স্থিতিশক্তি। আর এটা দারুণভাবে প্রমাণ করে যে শক্তির রূপান্তর ঠিক কিভাবে ঘটে। কারণ যেইমাত্র তুমি দড়িটা ছেড়ে দেবে, ওই জমানো স্থিতিশক্তি সোজা তীরের মধ্যে চলে যাবে এবং গতিশক্তিতে বদলে গিয়ে তীরটাকে তীব্র বেগে সামনের দিকে ছুটিয়ে দেবে। ম্যাজিকের মতো, তাই না? এইবার আমরা যাব আমাদের তৃতীয় টপিকে, পরিবেশে শক্তি। এখানে আমরা খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল নিয়ে আলোচনা করব। পৃথিবীতে আমাদের যত শক্তির মূল সোর্স কিন্তু একটাই, সূর্য। এই সূর্যের শক্তি প্রথমে কারা রিসিভ করে বলতো? হ্যাঁ, সবুজ উদ্ভিদ। তারা শালক সংশ্লেষের মাধ্যমে নিজেদের খাবার তৈরি করে, তাই আমরা তাদের বলি উৎপাদক। এরপর সেই গাছপালাকে খায় হরিণের মতো তৃণভোজী প্রাণীরা, যারা হলো প্রথম শ্রেণীর খাদক। আবার হরিণকে শিকার করে খায় বাঘ, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর খাদক বা মাংসাশী প্রাণী। এভাবেই ধাপে ধাপে শক্তির একটা একমুখী ফ্লো বা প্রবাহ চলতে থাকে। একে আমরা বলি খাদ্য শৃঙ্খল। আর প্রকৃতিতে এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে মিলে একটা খুব জটিল জালের মতো নেটওয়ার্ক তৈরি করে, যেটাকে বলে খাদ্যজাল।
পরিবেশ বিজ্ঞানের সবচেয়ে ক্রুশিয়াল একটা নিয়ম হলো লিন্ডেম্যানের 10% সূত্র। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একটা স্তর থেকে পরের স্তরে যখন শক্তি যায় তখন কিন্তু পুরো শক্তিটা ট্রান্সফার হয় না, মাত্র 10% শক্তি পরের স্তরের জীবের শরীরে কাজে লাগে। বাকি বিশাল একটা অংশ মানে প্রায় 90% শক্তি বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে বা পরিবেশে স্রেফ অপচয় হয়ে যায়। একটু হিসেব করে বোঝায়, ধরো গাছের কাছে 1000 ইউনিট শক্তি আছে, হরিণ যখন গাছ খাবে সে পাবে তার মাত্র 10% মানে 100 ইউনিট, আর বাঘ যখন হরিণটাকে খাবে বাঘ পাবে মাত্র 10 ইউনিট। ভাবা যায়? এই পুরো চেনটাকে যদি আমরা নিচ থেকে ওপরে সাজাই তাহলে সেটা একটা পিরামিডের মতো দেখতে হয়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই খাদ্য পিরামিডের একদম বেস বা সবচেয়ে নিচের স্তরে কারা থাকে? ঠিক ধরেছ, উত্তর হলো উৎপাদক। কারণ উৎপাদকরাই একমাত্র গ্রুপ যারা সরাসরি সূর্যের আলো ব্যবহার করে নিজেদের খাবার নিজেরা বানাতে পারে। এরাই হলো পুরো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের শক্তির একেবারে মূল ভিত্তি। 4 নম্বর সেকশন, ঘর্ষণ বা গতির বাধা। আচ্ছা, একটু কল্পনা করো তো, তুমি এমন একটা মেঝের ওপর দিয়ে হাঁটছ যেটা একদম কাঁচের মতো মসৃণ। কি হবে? থপাস করে পিছলে পড়ে যাওয়ার চান্স প্রবল, তাই না? এর কারণ হলো ওখানে একটা বিশেষ বল বা ফোর্সের অভাব আছে, আর সেই বলটাই হলো ঘর্ষণ। যখনই দুটো তল একে অপরের সাথে লেগে থেকে চলার চেষ্টা করে তখন তাদের গতির উল্টো দিকে একটা বাধা তৈরি হয়। এটাই ঘর্ষণ বল। এটা সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, আর তল যত অমসৃণ হবে বা বস্তুর ওজন যত বেশি হবে ঘর্ষণ বল তত বেড়ে যাবে। পরীক্ষার শর্ট কোয়েশ্চেনের জন্য ঘর্ষণের কয়েকটা পয়েন্ট মনে রাখা খুব জরুরি। প্রথমত, ঘর্ষণের ফলে তাপ তৈরি হয়। ওই যে আমরা দেশলাই জ্বালাই সেটা কিন্তু ঘর্ষণের জন্যই। দ্বিতীয়ত, ঘর্ষণের কারণে জিনিসপত্র ক্ষয় হয়ে যায়। রাস্তায় চলতে চলতে গাড়ির টায়ার ক্ষয়ে যাওয়া বা পেন্সিলের দাগ মুছতে মুছতে ইরেজার ছোট হয়ে যাওয়া সবই এই ঘর্ষণের কাজ। আর হ্যাঁ, তল যদি আমরা তেল বা গ্রিজ দিয়ে মসৃণ করে দিই তাহলে কিন্তু এই ঘর্ষণ অনেকটাই কমানো যায়। তো আমরা আমাদের আজকের মূল সিলেবাস কভার করে ফেলেছি। এবার আমাদের লাস্ট সেকশন, র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর, চূড়ান্ত জ্ঞান যাচাইয়ের পালা। চলো ব্রেনটাকে একটু ফাস্ট চালাই। প্রথম প্রশ্ন, বিজ্ঞানীরা ভর আর ওজন মাপার জন্য কিন্তু আলাদা যন্ত্র ব্যবহার করেন। তো বস্তুর ওজন অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল মাপা হয় ঠিক কোন যন্ত্র দিয়ে? একদম সঠিক উত্তর হল স্প্রিং তুলা। এটা দিয়ে বস্তুর ভার বা ওজন মাপা হয়। এবার আমাদের আজকের সেশনের শেষ প্রশ্ন। আমরা শক্তির অনেক সোর্স নিয়ে কথা বলেছি। মাটির নিচ থেকে যে কয়লা বা পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় এগুলো কি নবীকরণযোগ্য নাকি অনবীকরণযোগ্য শক্তির উৎস? পারফেক্ট, এগুলো হলো অনবীকরণযোগ্য শক্তির উৎস। কারণ এগুলো তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে, আর একবার শেষ হয়ে গেলে চট করে আর ফিরে পাওয়া সম্ভব নয়। আজকের এই সেশনের সাথে থাকার জন্য সবাইকে বিশাল একটা থ্যাঙ্কস। আশা করি বল, শক্তি আর ঘর্ষণের এই কনসেপ্টগুলো এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর পরীক্ষার প্রস্তুতিও হয়েছে জবরদস্ত। তবে শেষ করার আগে তোমাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যায়। আমরা তো শিখলাম যে শক্তি কখনোই ধ্বংস হয় না, শুধু রূপ বদলায়। তাহলে এই যে এতক্ষণ ধরে পড়াশোনা করলে, এতে তোমার মস্তিষ্ক আর শরীরের যে শক্তিটুকু খরচ হলো সেটা মহাবিশ্বের ঠিক কোথায় বা কোন রূপে গিয়ে জমা হবে বলে তোমার মনে হয়? ভাবতে থাকো, আর বিজ্ঞান শেখা চলতেই থাকুক। দেখা হবে পরের সেশনে।